ন্যান্সির কথা শুনে কাই একটু চিন্তিত হয়ে বলে, ওদের কথা বাদ দে। লিসা, তোকে যে জাঙ্কুকের ব্যাপারটা জানতে পাঠিয়েছিলাম সেটা জেনেছিস? না ভাইয়া, জানতে পারিনি। না, শয়তানটা বলেনি। ওকে এত করে বললাম কিন্তু আমাকে উল্টোপাল্টো বলে রুম থেকে বের করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। এই বিষয়টা না জানলেও চলবে। ন্যান্সি, তোকে যে ফাইলগুলো খোঁজার দায়িত্ব দিয়েছিলাম সেগুলো খুঁজে পেয়েছিস? হ্যাঁ ভাইয়া, খুঁজে পেয়েছি। জেহবের কাছ থেকে জানতে পেরেছি সেগুলো নাকি ওর বাবার একটা পার্সোনাল লকারে থাকে, আর সেই লকারের চাবি নাকি ওর মায়ের কাছে। বুঝতে পারছি না কিভাবে কি করব। চাবিটা একটা সময় করে চুরি করে নিতে হবে, তারপর যা করার তা করতে হবে। ঠিক আছে, তাহলে এই কথাই রইল, সময় করে একদিন চাবিটাকে চুরি করতে হবে। ওকে ভাইয়া। এখানে ওদের কথা শেষ হলো। বাসা সবাই মিলে প্ল্যান করেছে জাঙ্কুককে একটা সারপ্রাইজ পার্টি দেবে জন্মদিনের জন্য। জাঙ্কুক যে সেই সকালে বের হয়েছে, রাত 8:30টার দিকে ও বাসায় এসেছে। বাসায় ঢুকে দেখে পুরো বাড়ি অন্ধকার, কোথাও কেউ নেই। জাঙ্কুক একটু ভয় পেয়ে যায়। ও গিয়ে লাইট জ্বালাতেই সবাই ওর দিকে স্প্রে মারতে শুরু করে আর হৈ হৈ করে ওঠে। এটা দেখে জাঙ্কুক আরেকটু চমকে যায়। যখন সব কিছু সামাল দিয়ে জাঙ্কুক চারপাশে তাকায়, তখন দেখে সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে। একটা ছোটোখাটো পার্টির অনুষ্ঠান করা হয়েছে। জাঙ্কুক এক এক করে সবার দিকেই নজর বোলাচ্ছে, আর কেউ জাঙ্কুকের নজর আটকাতে না পারলেও এক মহিষী সুন্দর নারী জাঙ্কুকের নজরকে বন্দী করেছে। জাঙ্কুক এক ধ্যানেই সে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এত স্নিগ্ধতা সে কোথা থেকে পেল কে জানে। আল্লাহ তাআলা বোধহয় তার সবটুকু স্নিগ্ধতা এই মেয়েটার মাঝেই ঠেলে দিয়েছে। সোনালি কালার থ্রি পিসের মধ্যে থেকে তার দুধের মতো ফর্সা গায়ের রংটা চারদিকে আলোর রোশনি ফেলছে। এতটা মায়াবী লাগছে কেন মেয়েটাকে? তার উপর আবার নাকের ডগাটা লাল হয়ে আছে। এতটা সিম্পল সাজেও যে কোনো মেয়েকে এতটা প্রিটি আর গর্জিয়াস সুন্দর লাগতে পারে, সেটা জাঙ্কুক হয়তো দেখে না দেখলে বুঝতেই পারতো না। জাঙ্কুককে এইভাবে থমকে যেতে দেখে জিমিন আর জেহব ওর কাছে এগিয়ে আসে। জিমিন ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, শুভ জন্মদিন আমাদের ঝুনঝুনি সাহেব, কতটা বড় হয়ে গেছেন আপনি। জাঙ্কুকের মায়া ভরা মুখটা এক নিমেষেই চুপসে গেল। জেহেব বুঝতে পেরে হাসতে হাসতে বলে, ভাই আজকে তোর বার্থডে, তুই রাগ করিস না প্লিজ। দুষ্টুমি করেছে তো জিমিন তোর সাথে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। তোমরা আমার এই সুন্দর মুডটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? এই টাইমে আমাকে ঝুনঝুনি বলার কি দরকার ছিল? পুরো মুডটাকে নষ্ট করে দিলে। কি সুন্দর একটা ফিলিংসের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমি। ভুল হয়ে গেছে আমার, কিউট ঝুনঝুনি ভাই। ও সরি সরি। আচ্ছা ঠিক আছে, যা, তোর বিছানার উপর তোর স্যুট রাখা আছে, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। জাঙ্কুক কিছু না বলে সেখান থেকে চলে গেল ওর রুমের উদ্দেশ্যে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্যুট বুট পরে একদম পুরো ফিটফাট হয়ে নিচে নামলো জাঙ্কুক। নিচে নামতেই জাঙ্কুককে সবাই একসাথে উইশ করতে শুরু করলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার জাঙ্কুক, হ্যাপি বার্থডে টু ইউ। জাঙ্কুক এসে কেকের সামনে দাঁড়ালো। খুব সুন্দর আর হ্যান্ডসাম লাগছে জাঙ্কুককে। লিসার যেন চোখই সরছে না জাঙ্কুকের দিক থেকে। লিসা মনে মনে বলে, উফ বেবি, তোমাকে যে কখন আমি আমার করে পাবো। উফ, আর অপেক্ষা করতে পারছি না। জাস্ট কয়েক মিনিট, তারপরই আমি তোমাকে আমার নিজের করে নিব। আর যদি তুমি আমার হতে না চাও তাহলে আমি আঙুল বাঁকাবো, তখন দেখবো তুমি কোথায় যাও বেবি। জাস্ট ওয়েট অ্যান্ড সি মাই ডার্লিং। বলেই শয়তানি একটা হাসি দিল লিসা। তারপর জাঙ্কুক কেক কাটলো। একে একে এসে জাঙ্কুককে সবাই গিফট দিতে শুরু করলো। হঠাৎ জাঙ্কুকের সামনে তে এসে দাঁড়ালো। জাঙ্কুক তেকে দেখে একটা সুন্দর মার্জিত হাসি দিল। তেও খুব সুন্দর একটা মায়াবী হাসি দিয়ে জাঙ্কুকের দিকে একটা বক্স এগিয়ে দিল। জাঙ্কুক বক্সটা দেখে পুরোই অবাক। জাঙ্কুক অবাক নয়নে জিজ্ঞাসা করলো, এটার ভিতরে কি আছে তে? তে একটু আমতা আমতা করেই বলল, আসলে এটার ভিতরে জাঙ্কুক, এটার ভিতরে একটা ঘড়ি আছে। তে ওর কষ্ট করে জমিয়ে রাখা টাকা দিয়ে তোর জন্য একটা গিফট কিনেছে, একটা সুন্দর ওয়াচ, যেটা আমি এনে দিয়েছি। স্যার, আমি জানি এই গিফটটা খুব সামান্য, কিন্তু এত এত গিফটের মাঝে আপনার হয়তো আমার এই গিফটটা পছন্দ হবে না। তবুও যদি গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব। ছি, এত এত দামি দামি গিফটের মাঝে তুমি কিনা ওকে একটা ঘড়ি গিফট করলে, সামান্য একটা ঘড়ি। আরে জাঙ্কুকে এটা নিবে না, ওইটা ছুঁড়ে ফেলে দিবে। এখানে এত এত বড় বড় দামি দামি গিফট দেওয়া হয়েছে জাঙ্কুককে, সেই জায়গায় তুমি সামান্য একটা ঘড়ি দিয়েছো ওকে। জাঙ্কুক ঘড়িটা ছুঁড়ে মারতে যাবে, তখনই তে চোখ বন্ধ করে নিল। তে, এই তে, গিফট দিয়েছো, এটা হাতে পরিয়ে দিবে না? তে চোখ খুলে তাকায় জাঙ্কুকের দিকে। তে, তোমার হয়তো এই গিফটটা সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক মূল্যবান। আর এইটার চাইতেও বেশি মূল্যবান হচ্ছে তুমি আমাকে আমার জীবনে ফার্স্ট যে গিফটটা দিয়েছো। যদিও আমি প্রথম সেটা বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি তুমি আমাকে কত বড় একটা গিফট দিয়েছো, আর সেটা আমার কাছে কত মূল্যবান আর কত গুরুত্বপূর্ণ। তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। জাঙ্কুকের কাছ থেকে এরকম কথা শুনে তে খুশিতে চোখ ছলছল করে ওঠে। তে জাঙ্কুককে হাতে ঘড়িটা পরিয়ে দেয়
আর এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার গিফট দেওয়ার পর্ব শেষ হলে সবাই কেক খেতে শুরু করে। জাঙ্কুকও সবাইকে কেক খাইয়ে দেয়। আর তে এক কর্নারে চুপচাপ দাঁড়িয়ে আছে। বক্স বাজছে, সবাই হই হুল্লোড় করছে। তে চুপচাপ দাঁড়িয়ে সবার নাচানাচি দেখছে। হঠাৎ ভিড়ের মাঝে পিছন থেকে কেউ যেন তেকে জড়িয়ে ধরেছে। ওর কোমরটা এত শক্ত করে জড়িয়ে ধরেছে তে নড়তে পারছে না। তে ভয় পেয়ে গেছে। তে অনেক মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়িয়ে নিল। আর পিছনের লোকটাকে ধাক্কা দিয়ে তে সামনে ঘুরে দেখে এটা আর কেউ না, জাঙ্কুক। তে ভয় পেয়ে বুক ধরফর করছে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তেকে এত বেশি ভয় পেতে দেখে জাঙ্কুক হো হো করে হেসে দেয়। এই যে মিস্টার, এইভাবে হাসছেন কেন? আর আমাকে এইভাবে ভয় দেখালেন কেন? হ্যাঁ, আচ্ছা, তুমি এই কর্নারে এসে দাঁড়িয়ে আছো কেন বলো তো? আমাকে কেক খাইয়ে দিবে না নাকি? আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার আসার খবরই নেই, তাই আমি নিজেই চলে এলাম। এই নাও, আজকে আমার বার্থডে, তুমি আমাকে কেক খাইয়ে দিবে না? ধরো, খাইয়ে দাও তো। তে বুঝতে পারছে না জাঙ্কুকের সাথে ওর এই মুহূর্তটা কি স্বপ্নে নাকি বাস্তবে। কারণ তে তো এতটুকু আশা করেনি জাঙ্কুকের কাছ থেকে। কেন যেন ইদানিং তের দিনকাল ভালোই যাচ্ছে। জাঙ্কুক ভিকুককে আদর করছে, তের সাথে এত ভালো ব্যবহার করছে, ওর বিশ্বাস হচ্ছে না ও কি এত কিছু পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা কি ওর দিকে মুখ তুলে তাকিয়েছে? ও কি জাঙ্কুককে পাবে? ও তো জাঙ্কুককে সেই কবে থেকেই ভালোবেসে ফেলেছে, কিন্তু ও কখনো বলতে পারেনি। জাঙ্কুকের এরকম বিহেভিয়ার দেখে তের ইচ্ছে করছে বলে দিতে যে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনি যতই আমার সাথে অন্যায় করেন না কেন, আমি তবুও আপনাকে ভালোবাসি। এই যে মিসেস, কেক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন নাকি? খাইয়ে দিবেন না? কোথায় হারিয়ে গেলেন? কাকে নিয়ে এত ভাবছেন? যাকে নিয়ে ভাবুন না কেন, সেই ভাবনার মাঝে যেন আমি থাকি। আমাকে ছাড়া কিন্তু অন্য কিছু ভাবা যাবে না, এই বলে দিলাম। তাহলে কিন্তু খুব খারাপ হবে। তে মুচকি একটা হাসি দিয়ে জাঙ্কুককে কেক খাইয়ে দিল। জাঙ্কুকও একটু কেক থেকে খাইয়ে দিয়ে তে লাল হওয়া নাকটা একটু লাগিয়ে দিল। তে জাঙ্কুককে ধরতে গেলে জাঙ্কুক একটা দৌড় দিয়ে সেখান থেকে চলে গেল। আর জাঙ্কুক দৌড়াতে দৌড়াতে লিসার সাথে গিয়ে ধাক্কা খায়। লিসাও জাঙ্কুকের গালে কেক লাগিয়ে উপর দিকে দৌড় দেয়। জাঙ্কুক বুঝতে পারলো না ব্যাপারটা কি হয়েছে। যেহেতু জাঙ্কুকের গালে লিসা কেক লাগিয়েছে, লিসাকে তো জাঙ্কুক কেক লাগাবেই, তাই লিসার পিছু পিছু জাঙ্কুকও উপরে চলে যায়। লিসা দৌড়ে জাঙ্কুকের রুমে প্রবেশ করে, আর সেখানে জাঙ্কুকও চলে আসে। লিসা মনে মনে ভাবে, ধুর, কথাটা তো ছিল ন্যান্সি আপুর রুমে যাওয়ার। আচ্ছা যাই হোক, একজনের রুমে গেলেই হলো, রুম তো রুমই। জাঙ্কুক রুমে আসতে লিসা জাঙ্কুককে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দেয় আর জাঙ্কুকের রুমের দরজাটা বন্ধ করে দেয়। জাঙ্কুক অবাক হয়ে পুরো কুচকে জিজ্ঞাসা করে, আরে বেআইন, কি করছেন? দরজা বন্ধ করলেন কেন? সরুন, দরজা খুলেন, আমি বাইরে যাব। বিআই, একটু অপেক্ষা করুন, আজকে তো আপনার বার্থডে, তাই না? সো আমি ভাবলাম আপনাকে একটু স্পেশাল গিফট দেই, তাই জন্যই তো আপনাকে এখানে নিয়ে আসলাম। কি স্পেশাল গিফট, তাও আবার দরজা বন্ধ করে? আমার জানা মতে গিফট যতটাই স্পেশাল হোক না কেন, দরজা বন্ধ করার কি আছে? বিআই, আমি যে গিফটটা দিব ওইটা দরজা খুলে দেওয়া যাবে না। বুঝতে পারছি না আপনি কি গিফট দেবেন। যাই হোক, আমার আপনার গিফট লাগবে না, বাদ দেন। আল্লাহর রহমতে আমার সব কিছুই আছে, তো আপনার ফালতু ওই গিফটটা আমি নিতে চাই না। সো সামনে থেকে সরে যান, আমি বাইরে যাব। আচ্ছা বিআই, আপনি কি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি গিফট দিতে চাচ্ছি? না, জানি না আপনি আমাকে কি গিফট দিবেন, কিন্তু আপনার আচরণ আমার কাছে স্বাভাবিক লাগছে না। সো আমার সামনে থেকে সরে যান, আমি বেরোবো। জাঙ্কুক চলে যেতে নেবে, তখন লিসা এসে জাঙ্কুককে পিছন থেকে জড়িয়ে ধরে। আরে বিআই, চলে যাচ্ছেন কেন? আপনি আর আমি তো একদিন না একদিন স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হব। সো ধরতে গেলে আমি আপনার হবু বউ। আমাকে একটু আপনাকে গিফট দিতে দেন না, বলেই জাঙ্কুককে সামনের দিকে ঘুরিয়ে নিল আর জাঙ্কুকের ঠোঁটে একটা কিস করে দিল। জাঙ্কুক লিসাকে ধাক্কা দেয়। আরে, কি অসভ্যতামি করছেন? আপনার সমস্যাটা কি? আর কে বলেছে আপনি আমার হবু বউ? আমি আপনাকে কখনোই বিয়ে করব না, আমি অন্য একজনকে ভালোবাসি। কি? অন্য একজনকে ভালোবাসেন মানে? কে সেই মেয়ে? আর যেই হোক না কেন, আমি যদি আপনাকে না পাই, আমি আপনাকে কারো হতে দেব না, এটা মাথায় রাখবেন। সিরিয়াসলি, তোমার কথা মতো হবে নাকি? আমি তোমাকে কখনোই বিয়ে করব না। আমার ভালোবাসার মানুষ আছে, আমি তাকেই ভালোবাসি। সো এটা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, আমি বললাম না আমি আপনাকে না পেলে আর কাউকেই পেতে দিব না। হ্যাঁ, বললে তো, কিন্তু তুমি কি করবে? আপনি দেখতে চান আমি কি করব? হ্যাঁ, দেখতে চাই, করো, কি করবে? লিসা ওর ঠোঁট কামড়ে ধরলো, ঠোঁট কেটে রক্ত বের হলো। জামার পাশ থেকে হাতা টান দিয়ে ছিঁড়ে ফেললো আর গলায় নখ দিয়ে আঁচড় দিল, চুলগুলো এলোমেলো করে ফেললো। যা দেখে জাঙ্কুক পুরো কোচকে জিজ্ঞাসা করে, আরে আরে, এটা কি করছেন? সমস্যা কি আপনার? আপনি তো দেখতে চেয়েছিলেন আমি কি করতে পারি, সো আর একটু অপেক্ষা করুন, দেখুন আমি কি করি। লিসা নিজেকে এলোমেলো আর বিধ্বস্ত বানিয়ে চিৎকার করতে শুরু করে।
জাঙ্কুক, জাঙ্কুক আমাকে ছেড়ে দিন বিয়াই। আমি আমাদের বিয়ের আগে আমি এসব করতে চাই না। দয়া করে আমাকে ছেড়ে দিন। মানুষ জানতে পারলে কি হবে? মানুষ খারাপ বলবে। আমাকে এভাবে কলঙ্কিত করবেন না দয়া করে। হ্যাঁ প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। সবাই এখানে আজকে বাসায় অনেক মানুষ আছে। দয়া করে আমাকে সবার সামনে এভাবে কলঙ্কিত করবেন না। আমার আব্বুকে এত বড় অপমান করবেন না। ছেড়ে দিন, আমি আপনার সব কথা শুনবো, তবুও আমাকে ছেড়ে দিন। আমার সাথে জোর করে আমাকে এইভাবে নষ্ট করবেন না। আমাকে আমার সব কিছু আমাকে ছেড়ে দিন দয়া করে, প্লিজ আমাকে ছেড়ে দিন। জাঙ্কুক বলেই লিসা চিৎকার করতে শুরু করলো। জাঙ্কুক বলল, আরে আরে কি করছেন? থামুন আপনি, লোকজন এসে পড়বে, মানুষ খারাপ বলবে তো। পাগল হয়ে গেছে নাকি? লিসা এত জোরে জোরে চিৎকার করছে, নিচে বক্স বাজছে, তার ভিতরেও লিসার চিৎকার শোনা যাচ্ছে। লিসার এরকম চিৎকার শুনে সবাই দৌড়ে উপরে চলে গেল। জাঙ্কুকের রুমে দরজা ধাক্কাধাক্কি করে জাঙ্কুক রুমে দরজা খুলে দিল। আর লিসার এই অবস্থা দেখে ন্যান্সি আর জিমিন গিয়ে লিসাকে জড়িয়ে ধরলো। লিসা কাঁদতে শুরু করলো। আর কাই জাঙ্কুকের কলার ধরে টানতে টানতে জাঙ্কুককে নিচে নিয়ে আসলো। এইটুকু সময়ের মধ্যে কি হলো জাঙ্কুক ব্যাপারটা কিছুই বুঝতে পারলো না। জিমিন গিয়ে জাঙ্কুকের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। ছি জাঙ্কুক, তোকে আমি ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, আমার ভাবনা ভুল ছিল। শেষমেশ কিনা তুই আমার ননদের গায়ে হাত দিলি। ছি, তোর মতো জঘন্য একটা ছেলে আমার ভাই হতে পারে না। তুই মরে যাস না কেন এখনো? তুই এত জঘন্য আর এত নোংরা। বাসার প্রত্যেকটা মানুষ জাঙ্কুককে থাপ্পড় মারলো। জাঙ্কুক সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করলো। জেহবের দিকে তাকিয়ে জাঙ্কুক কান্না করতে করতে বলল, ভাইয়া ভাইয়া প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমি ওনার সাথে কিচ্ছু করিনি। উনি মিথ্যে বলছে, সব কিছু বানিয়ে বানিয়ে বলছে। আমি ওনার সাথে কিচ্ছু করিনি ভাইয়া, দয়া করে তুমি আমাকে বিশ্বাস করো। জেহব জাঙ্কুককে থাপ্পড় মারেনি, কিন্তু জাঙ্কুককে বিশ্বাসও করতে পারছে না। চোখের সামনে যা দেখেছে তাকে কি করে অবিশ্বাস করবে জেহব? জেহব দূরে দাঁড়িয়ে রইল, ওর বলার মতো কিছুই নেই এখানে। কাই ওর রাগকে কন্ট্রোল করতে পারলো না। ও জাঙ্কুকের কলার ধরে জাঙ্কুকের গালে কয়েকটা ঘুষি মারলো। তারপর ওর কোমর থেকে বেলটা খুলে চিৎকার করে বলল, জানোয়ার, তোর কত বড় সাহস দিয়ে আমার বোনের গায়ে হাত দিস? তোকে আজকে আমি মেরেই ফেলবো। তুই যেই হাত দিয়ে আমার বোনের গায়ে টাচ করেছিস সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিব। দেখ তোকে আমি এখন কি করি। ও বেল্ট দিয়ে জাঙ্কুককে ইচ্ছে মতো মারতে শুরু করলো। লিসা আর ন্যান্সি দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ওদের ওই হাসি দেখে বোঝা যাচ্ছে এটা ওদের একটা প্ল্যান। বাসার কেউই জাঙ্কুককে বিশ্বাস করছে না। জাঙ্কুক পড়ে পড়ে মার খাচ্ছে, কেউ কিচ্ছু বলছে না। কিন্তু তে আর এটা সহ্য করতে পারছে না। তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়ে বেল্টের বাড়ি তের পিঠে পড়তে শুরু করলো। জাঙ্কুক তের মুখে হাত দিয়ে বলে, তে বাসার কেউ আমাকে বিশ্বাস করছে না, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমি ওর সাথে কিছু করিনি। ও সবটা নাটক করছে। ও মিথ্যে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি ওকে কিছু করিনি। তেকে এইভাবে মার খেতে দেখে জিমিন কান্না করতে করতে বলে, তে তুই ছেড়ে দে। তুই কেন ওর জন্য এত কষ্ট করছিস? ওর মতো একটা লম্পটের জন্য তুই কষ্ট করবি না। তুই ওকে ছেড়ে দে। আপু, আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কি? তে তুই এই কথা বলছিস? তুই খুব ভালো করেই জানিস ও কেমন ছেলে। আর ওর মতো লম্পট এই পৃথিবীতে দুইটা নেই। তোর সাথে ও কি করেছে তোর মনে নেই? তুই ভুলে গেছিস? না মানে আপু, আমি বলতে চাইছিলাম ন্যান্সি গিয়ে তেকে টেনে উঠিয়ে নিয়ে আসলো সেখান থেকে। আর কাই জাঙ্কুককে মারতে থাকলো। তে চিৎকার করে কান্না করে জাঙ্কুককে ছেড়ে দেওয়ার কথা বলছে। উপস্থিত সবাই অবাক হয়ে গেছে তের কান্না দেখে। বুঝতে পারছে না তে জাঙ্কুকের জন্য এত কেন কান্না করছে। অনেক কষ্ট করে তে ন্যান্সিকে ধাক্কা দিয়ে ওর কাছ থেকে সরিয়ে দেয়। আর কাইয়ের পাও জড়িয়ে কান্না করতে করতে বলে, দয়া করে ওনাকে আর মারবেন না। দয়া করে ওনাকে ছেড়ে দিন। আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি। দয়া করে ওনাকে ছেড়ে দিন প্লিজ, ওনাকে আর মারবেন না। ভাইয়া, ওর কাহিনী দেখে মনে হচ্ছে মার থেকে মাসির দরদ বেশি। আচ্ছা জাঙ্কুককে না মেরে ওকে মেরে ওর পিঠের চামড়াটা উঠিয়ে দাও। ওর কেন এত দরদ? ফালতু একটা মেয়ে। কাই জাঙ্কুককে ছেড়ে দিয়ে যখনই তেকে মারতে যাবে তখনই জাঙ্কুক চিৎকার করে বলে ওঠে, এই একদম সাবধান। তের গায়ে যদি হাত দিয়েছিস তোর হাত কিন্তু আমি ভেঙে ফেলবো। আমার গায়ে হাত দিয়েছিস, আমি তোকে কিচ্ছু বলিনি। তের গায়ে একটা টাচও করবি না তুই, সালা বদমাইশ জানি কোথাকার। এই কথা শুনে ন্যান্সি চিৎকার করে বলে, জাঙ্কুক, যত বড় মুখ নেই তত বড় কথা। আমার ভাইকে বকা দেওয়ার সাহস কী করে হলো তোর? অসভ্য ছেলে কোথাকার। আমার বোনের গায়ে নোংরাভাবে টাচ করে এখন আমার বড় ভাইকে বকাবকি করছিস। আপনার ভাইও ফেরেশতা নয়, বুঝতে পেরেছেন তো? ওর ভিতরে যেই নোংরা মানুষটা লুকিয়ে আছে সেটা চাইলে আমি কালকে সবার সামনে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার বোনের মুখের হাসি দেখে আমি সেটা করিনি। আচ্ছা সব কিছু বাদ দিলাম, কিন্তু তোরা দুজন দেখি দুজনের জন্য জীবনও দিয়ে দিতে পারিস। এত টান কেন তোদের মধ্যে? হ্যাঁ, কি চলছে আমাদেরকে একটু খুলে বল, আমরাও শুনি। ম্যাডাম, আমাদের মধ্যে কী চলছে সেটা না হয় পরেই বলবো, সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু জিমিন আপু, আপনি খুব ভালো করে লিসা ম্যাডামকে দেখুন। ওনাকে দেখেই কেন যেন মনে হচ্ছে সব কিছু ওনার সাজানো আর ইচ্ছাকৃত। ছিতে, তোকে আমি খারাপ মনে করতাম, কিন্তু তুই যে এতটা খারাপ সেটা ভাবিনি। তুই একটা মেয়ে হয়ে কী করে অন্য একটা মেয়ের মান সম্মান নিয়ে এইভাবে মিথ্যা কথা বলছিস? তে তুমি আমায় বিশ্বাস করছো? আমি তোমার সাথে এত অন্যায় করলাম তারপরও? তে জাঙ্কুকের কাছে গিয়ে ওর ঠোঁটের রক্ত মুছে দিতে দিতে বলল, আমি জানি না কেন আপনাকে বিশ্বাস করছি, কিন্তু আপনার উপর আমার পূর্ণ ভরসা আছে। আমার কেন যেন মনে হচ্ছে আপনি কিছুই করেননি। এটা আমি প্রমাণ করে দিতে পারবো। ছাড়ো তে, যে জায়গায় আমার পরিবারের কেউ আমাকে বিশ্বাস করছে না সে জায়গায় তুমি কেন আমাকে শুধু শুধু বিশ্বাস করবে? আমি তো তোমার সাথে খুব জঘন্য একটা কাজ করেছি। আমি তো বিশ্বাস রাখার যোগ্য নই, তাই না?
শোনেন, এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু আসছে না, এখানে হচ্ছে সত্য আর মিথ্যার কথা। আমি প্রমাণ করে দিব লিসা আপু মিথ্যা কথা বলছে। কি, আমি মিথ্যা কথা বলছি? তোর আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলার মতো অবস্থায় আছি? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এতই কনফিডেন্স নিয়ে বলছিস যে আমি মিথ্যা কথা বলছি, তুই প্রমাণ দিতে পারবি, তাহলে দে, দেখি তুই কোথা থেকে কি প্রমাণ দিস।